যে মূল্যায়ন, বুদ্ধিমত্তার যে মূল্যায়ন, আমি আগে যে চ্যাপ্টারটা বা ইউনিট, পঞ্চম যে ইউনিটটা শুরু করেছিলাম বিপিসিসি 103, সেটারই যে কিছু অংশ বাকি রয়ে গিয়েছিল সেটার আজকে আমি শেষ করব। তার মধ্যে আছে ইন্ডিভিজুয়াল টেস্ট বা স্বতন্ত্র কিছু পরীক্ষা, কিভাবে সেই পরীক্ষা নেওয়া হয় তার কিছু রকম পরীক্ষা আমরা দেখেছি, যেমন স্ট্যানফোর্ড বিনে স্কেল অফ ইন্টেলিজেন্স যেটাকে বলা হয়, বুদ্ধিমত্তার যে ইন্ডিভিজুয়াল টেস্টের মধ্যে বা স্বতন্ত্র পরীক্ষার মধ্যে যেগুলো রয়েছে, যেমন হচ্ছে স্ট্যানফোর্ড বিনে। তারপরে হচ্ছে ভেসলাস স্কেল বা ভেসলাস স্কেলের আবার অ্যাডাল্ট এবং চিলড্রেনদের আলাদা আলাদা কিছু স্কেলের কথা উল্লেখ করা হয়েছে। তারপরে আসছে কফম্যান স্কেল। এই কফম্যান এবং দাস ন্যাগলেরি কগনিটিভ অ্যাসেসমেন্ট টেস্টিং যেটা বা সিস্টেম, এইটার পরেই কিন্তু আমরা গ্রুপ টেস্ট করব, এবং গ্রুপ টেস্টের পরে ভার্বাল অথবা মৌখিক, এবং মৌখিক যেগুলো নয়, যেগুলো পারফরমেন্স অর্থাৎ যেগুলো হাতে কোনো রকম কাজের মাধ্যমে সেগুলোকে পরীক্ষার মাধ্যমে তার বুদ্ধির মূল্যায়ন করা হয়েছে, সেই ভার্বাল এবং নন ভার্বাল টেস্ট, এবং তারই মধ্যে আছে কালচার ফেয়ার টেস্ট। তাহলে এই কটা ভাগের মধ্যে আমরা কিন্তু এই অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের, বুদ্ধিমত্তার মূল্যায়নটা দেখব। তাহলে এই ইন্ডিভিজুয়াল যে টেস্ট রয়েছে, অর্থাৎ যে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেবার যে পদ্ধতি, সেইটা আমরা দেখতে গিয়ে প্রথমেই দেখলাম বিনে সাইমন স্কেল, যার অনেক ক্রিটিক্স আবার বলে যে ভেসলাস স্কেলে কিন্তু বিনে সাইমন স্কেলে যে সমস্ত অসুবিধেগুলো ফেস করা হয়েছে বা রয়েছে, সেগুলো কিন্তু ভেসলাস যে স্কেল তৈরি করা হয়েছে সেই স্কেলে সেটাকে দেখা হয়েছে বা সেই অংশগুলোকে আবার চেঞ্জ করা হয়েছে। তো আজকে ভেসলাস স্কেলের পরে প্রথম যে স্কেলটা, যেটা ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্রভাবে পরীক্ষা নেবার জন্য আরেকটি খুব গুরুত্বপূর্ণ স্কেল রয়েছে, সেটা হচ্ছে কফম্যান স্কেল। এই কফম্যান স্কেল কিন্তু যে দাস ন্যাগলেরি কগনিটিভ অ্যাসেসমেন্ট সিস্টেম বলা হয়, যেমন সেটাকে ছোট অংশ করে বলা হয় যে DNCAS। সিএএস অর্থাৎ যে কগনিটিভ যে জ্ঞানের যে মূল্যায়নের যে পদ্ধতি, সেটা দাস এবং ন্যাগলেরির এই টেস্ট বা এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তো তার নিজস্ব কিছু, প্রথম বলি যে এই কফম্যান স্কেল কিন্তু 1980 থেকে মোটামুটি 1990 পর্যন্ত এটা কিন্তু তিনবার এটা চেঞ্জ হয়, এই স্কেল পরিবর্তন করা হয়, এবং এই টেস্ট বা এই স্কেলকে কিছু থিওরির মাধ্যমে, সেই থিওরিকে অবলম্বন করে কিন্তু এই টেস্টগুলোকে তৈরি করা হয়েছিল। এই কফম্যান অ্যাসেসমেন্ট ব্যাটারি শুধুমাত্র শিশুদের জন্য যখন তৈরি করা হয়েছিল, সেটাকে নাম দেওয়া হয়েছিল যে KABC, বা সেটা 1963 সালে সেটা প্রথম আমরা দেখতে পাই, এবং সেটা সেই কি ধরনের ইনফরমেশন বা কি ধরনের এই টেস্ট বা এই পরীক্ষার দ্বারা আমরা কি ধরনের বুদ্ধিমত্তা দেখতে পাই সেটা বলি। প্রথমত বলবো যে 1984 সালে লুরিয়া এবং 1966 বা 1966 সালে এই টেস্ট প্রথম আবিষ্কার করেন, এবং এই টেস্ট কিন্তু 7খানা নির্দিষ্ট আলাদা আলাদা সাইমালটেনিয়াস প্রসেসিং আছে, অর্থাৎ যুগপৎ প্রক্রিয়াকরণ রয়েছে, এবং সেটা কিন্তু 7টা, এবং তার 3টে ছোট ছোট সাবটেস্ট আছে। সেই সাবটেস্ট গুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল প্রসেসিং, আর তার মধ্যে রয়েছে যে অ্যাচিভমেন্ট স্কেল, সেটা কিন্তু আবার 6টা সাবটেস্টে ভাগ করা হয়। আচ্ছা, এই অ্যাচিভমেন্ট স্কেল অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে কৃতিত্ব যে পরীক্ষা, যে সে কতটা সে যোগ্য এবং তার এই কৃতিত্বের
মূল্যায়ন করার জন্য এই অ্যাচিভমেন্ট স্কেলটা তৈরি হয়েছিল এবং এর 6টা সাব টেস্ট কিন্তু আমরা দেখতে পাই। এই সাইমালটেনিয়াস যে প্রসেসিং সাব টেস্ট, যেটাকে যুগপৎ প্রক্রিয়াকরণ বললাম, সেই সাব টেস্ট গুলো কিন্তু আবার নিজস্ব কি কি ভাবে ভাগ করা হয়েছে। যেমন তার সংশ্লেষণ হিসেবে আমরা দেখতে পারি সেটা কিন্তু ভিজুয়াল এবং সেটা ভিজুয়াল স্পেশিয়াল ইনফরমেশন, অর্থাৎ আমরা চোখে দেখে এবং তার একটা পরিমাপ করে সেটা কোন জায়গায় অবস্থিত দুটোই কিন্তু আমরা একসাথে বুঝতে পারি, অর্থাৎ সেটাকে বলা হয় ভিজুয়াল স্পেশিয়াল ইনফরমেশন। এবং সেটা কিন্তু এই সার্ভের কাজে খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই যে সাকসেসিভ প্রসেসিং তাহলে বললাম, সেটা কিন্তু শর্ট টার্ম মেমোরিতে খুব বেশি কাজে লাগে এবং এই যে দুটো মেন্টাল প্রসেসিং স্কেল রয়েছে যেটা আমি এক্ষুনি বললাম, সেই স্কেলগুলো কিন্তু প্রথমত হচ্ছে নিউরোসাইকোলজিক্যাল কিছু টেস্টিং এর জন্য সেগুলো খুব বেশি ব্যবহৃত হয়। আর এই ইন্টেলিজেন্স স্কেলগুলো কিন্তু আমরা দেখতে পাই বিদ্যালয় যখন ছাত্রছাত্রীদের মূল্যায়ন করার জন্য, তাদের বুদ্ধিমত্তার মূল্যায়নের জন্য এগুলো খুব বেশি কার্যকরী। আর এই যে ব্যাটারি, অর্থাৎ দ্য ব্যাটারি হচ্ছে কিন্তু 4 ভাগে আমরা যদি স্কোর করি, অর্থাৎ সাইমালটেনিয়াস প্রসেসিং, সাকসেসিভ প্রসেসিং এবং মেন্টাল প্রসেসিং, আর কম্পোজিটর অ্যাচিভমেন্ট, অর্থাৎ মানে ধারাবাহিক বা প্রক্রিয়াকরণ বা সিকোয়েন্সিয়াল অর্থাৎ অনুক্রমিক যে প্রক্রিয়াকরণ এবং যুগপৎ প্রক্রিয়াকরণ, এই 3 ভাগে যদি আমরা মোটামুটি এইটাকে ভাগ করে দেখাতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ব্যাটারিটা কিভাবে কি সুন্দরভাবে আলাদা আলাদা করে এই 3টে প্রক্রিয়াকরণকে তুলে ধরেছে। আর এর মিন এবং এসডি হচ্ছে 100 এবং 15 আলাদা আলাদা, অর্থাৎ মিন হচ্ছে 100 এবং এসডি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 15। এইটাই ধরা হয় এই স্কেল। তারপরে আসছে যে এর সেকেন্ড এডিশন যখন বাজারে এলো, সেটা হচ্ছে কে এবিসি বলা হয় তাকে, অর্থাৎ সেটা হচ্ছে যে কে এবিসি 2। যেহেতু সেটা আবার দ্বিতীয়বার পাবলিশ করা হয়েছিল 2004-এ, সেই কে এবিসি 2 কিন্তু সেটা ইনকর্পোরেট করে দুটো আলাদা আলাদা থিওরিটিক্যাল মডেল। যেমন সেটা হচ্ছে লুরিয়াস থিওরিটিক্যাল মডেল, যেটা আমরা আগের ইউনিটে পড়েছি, এবং ক্যাটেল হর্ন ট্যারল হিসেবেও সেটা খুব বিখ্যাত। এবং এই টেস্টিং এর জন্য কিন্তু যে এক্সামিনার যে টেস্টটা নিচ্ছে তাকে কিন্তু বেশি কিছু ফলো করতে হয় না, অর্থাৎ সে ইনস্ট্রাকশন দেখেই কিন্তু এই টেস্ট গুলোকে নিতে পারে। তারপর এই কফম্যানের আবার বিশেষ করে এই অ্যাডোলেসেন্ট এবং যে প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা আলাদা ভাবে 1993-তে যেটাকে কে এআইটি বলা হয়, এই স্কেল হিসেবে খুবই বিখ্যাত। সেখানে মোটামুটি 11 বছর বয়স থেকে 85 বছর বয়স পর্যন্ত তার সময়সীমা বয়সে, এবং এই টেস্ট কিন্তু থিওরিটিক্যাল কোন মডেলের উপর বেস করে রয়েছে, সেটা হচ্ছে হর্ন এবং ক্যাটেল 1966-এ, এবং লুরিয়া 1980। পিয়াজেটের থিওরিরও কিন্তু অনেক জায়গায় এই কফম্যানসের এই স্কেল কিন্তু ফলো করে, সেটা 1972 সালে। এবং এই কেএআইটি ক্যাট, এটা কিন্তু দুটো ব্যাটারিতে আলাদা আলাদা করে ভাগ করা যায়। এক হচ্ছে দ্য কোর ব্যাটারি, যেটা হচ্ছে নির্দিষ্ট মেন যে ব্যাটারিটা, যার মধ্যে কিরকম ভাবে টেস্ট গুলো নেওয়া হয়েছে, পরের পর ক্রমান্বয়ে সেই ডিফিকাল্টি লেভেল গুলো বাড়তে বাড়তে সেটা রয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে সেটাকে এক্সপ্যান্ডেড ব্যাটারি বলা হচ্ছে, অর্থাৎ সেই ব্যক্তির যদি কোনো রকম নিউরোলজিক্যাল প্রবলেম বা ব্যবহারিক প্রবলেম ধরা পড়ে, তখন তাকে সেই এক্সপ্যান্ডেড ব্যাটারিটাকেও কিন্তু
দেওয়া হয় এবং এর একটা মেন্টাল স্ট্যাটাস, একটা টেস্টও নেওয়া হয় বা পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ তার একটা মানসিক অবস্থা তার কিরকম, তার একটা পরীক্ষা কিন্তু নেওয়া হয়। তাহলে এই দুটো ব্যাটারি আমরা দেখলাম, এক হচ্ছে কোর ব্যাটারি, আরেক হচ্ছে যে এক্সপ্যান্ডেড ব্যাটারি। এবার এই প্রথম যে কোর ব্যাটারি, সেটা কিন্তু আবার সেই যখন আমরা আগের ইউনিটে পড়েছি যে ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স, অর্থাৎ যে ক্রিস্টালাইজ স্কেলে কিন্তু এটাকে ভাগ করা হয়েছে, এবং এই যে দ্বিতীয়টাকে বলা হচ্ছে যে ফ্লুইড স্কেল, অর্থাৎ সেখানে তরল যে বুদ্ধিমত্তার যে জায়গা আমরা পড়েছি যে থিওরির মধ্যে, সেই কনসেপ্ট বা সেই জিনিসকে কিন্তু এখানে কাজে লাগানো হয়েছে, এবং এর নির্দিষ্ট 3 ভাগে সাবটেস্ট আছে। এই ক্রিস্টালাইন স্কেল কিন্তু হচ্ছে রিলেটেড কি কি করে, তার একটা নির্দিষ্ট একটা কনসেপ্ট আছে। বিশেষ করে স্কুল গোয়িং চিলড্রেন, যারা যে শিশুরা স্কুলে যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে, তাদের যে কতটা এই ক্রিস্টালাইজড যে বুদ্ধিমত্তার জায়গা বা অ্যাকিউরেশন প্রয়োজন, সেটা কিন্তু আমরা প্রথমত এই কোর ব্যাটারি দিয়ে টেস্ট করে পাচ্ছি। দ্বিতীয়ত আসছে ফ্লুইড স্কেল মেজার, সেটা কি ধরনের মেজারমেন্টের হেল্প করছে, সেটা হচ্ছে যে আমাদের কতটা প্রবলেম সলভিং এবিলিটি রয়েছে, অর্থাৎ কতটা যোগ্যতা রয়েছে কোনো রকম বিপদমুখী হলে আমরা কিভাবে সেই বিপদ থেকে অতিক্রম করি, বা অতিক্রম করার কি কি রাস্তা আমাদের জানা আছে, সেইগুলো আমাদের এক এক করে কিভাবে আমরা কাজে লাগাই। এবং এই এক্সপ্যান্ডেড ব্যাটারি কিন্তু আবার যে ইন্ডিভিজুয়াল বা যে মানুষের উপর এই পরীক্ষা নেওয়া হচ্ছে, তার যদি কোনো রকম নিউরোলজিক্যাল বা ব্যবহারিক প্রবলেম আমরা দেখি, তখন সেটাকে আবার মাপার জন্য এই এক্সপ্যান্ডেড ব্যাটারি কিন্তু ব্যবহার আমরা করে থাকি। তারপর আসছে 2 নম্বর, যেটাকে আমরা কফম্যান ব্রিফ ইন্টেলিজেন্স টেস্ট বলে থাকি, অর্থাৎ একটু ছোট অংশে সেটাকে ব্যবহার করা এই পরীক্ষাকে, যেটাকে আবার KBIT বলা হয়, সেটা 1990 সালে, এবং পরবর্তীকালে 2004 সালে সেটাকে আবার রিভাইজ করা হয়। এবং এটা একটা চটজলদি খুব কুইক একটা স্ক্রিনিং প্রসিডিওর, যেটা কিন্তু মেজার করে কি, যে একটা অ্যাসেসমেন্ট করা, অর্থাৎ যে কগনিটিভ প্রসেস বা জ্ঞানের যে জ্ঞান ভিত্তিক যে সমস্ত পরীক্ষা, সেইগুলো এইটার দ্বারা করা হয়ে থাকে। এবং এই টেস্ট কিন্তু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড মেনেই করা হয়েছে। কোন থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড? সেটা হচ্ছে পাস মডেল, PASS পাস মডেল। এই পাস মডেল অফ ইন্টেলিজেন্স কিন্তু দাস বা ন্যাগলেরি আর এই যে কিরবি, তারা 1994 তাদের এই পাস মডেল কিন্তু আমাদের থিওরির মধ্যে আমরা দেখেছি। এই পাস অর্থাৎ যে পরিকল্পনা, পি মানে হচ্ছে পরিকল্পনা, পাস অর্থাৎ প্ল্যানিং, তারপর আসছে অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ সহকারে কিছু শোনা বা সেই বিষয়ে নিজেকে নিযুক্ত করা, এবং তারপরে আসছে সাইমালটেনিয়াস প্রসেসিং, অর্থাৎ সেটা হচ্ছে ঠিক কিভাবে আমরা তার পাশাপাশি কিভাবে একটা যুগপথ তৈরি করি, সেটার একটা পদ্ধতি, এবং সাকসেসিভ প্রসেসিং অর্থাৎ একটা ধারাবাহিক প্রক্রিয়াকরণ যেটা করা হয়। এই 4টে জিনিস, সেটাই হচ্ছে এই পাস মডেল, যেটা আমরা থিওরি অফ ইন্টেলিজেন্স পড়ার সময় কিন্তু দেখেছি। সুতরাং এই যে দাস ন্যাগরেলি কগনিটিভ অ্যাসেসমেন্ট আমরা যেটা দেখছি, সেটা কিন্তু এর ওপরেই পুরোপুরি বেস করে। আচ্ছা, কফম্যান ব্রিফ ইন্টেলিজেন্স টেস্টে আমরা দেখেছি, প্রথমত হচ্ছে কফম্যান এর 3টে টেস্ট আমরা তাহলে পড়লাম। এক পড়লাম কফম্যান যখন শিশুদের জন্য যে নির্দিষ্ট যে টেস্ট ব্যবহার করেছিলেন প্রথম, সেইটা। দ্বিতীয়ত হচ্ছে কফম্যানের যে অ্যাডোলেসেন্সের উপরে যে টেস্ট উনি তৈরি করেছিলেন, সেটা যেটা 1993 সালে, এবং পরবর্তীকালে
কফম্যান ব্রিফ ইন্টেলিজেন্স টেস্ট যেটা করা হয়েছিল সেটা 1990 থেকে 2004, সেটা আবার রিভাইজড হয়েছিল 2004-এ, এবং এটা কিন্তু একটা চটজলদি পদ্ধতি। তার দ্বারা 4 থেকে 90 বছর বয়স পর্যন্ত যে কোনো মানুষের এই চটজলদি বুদ্ধিমত্তার পরীক্ষা আমরা নিতে পারি। এবং এতে কিন্তু মোটামুটি যে ভার্বাল বা মৌখিক কিছু প্রশ্ন এবং পারফরমেন্স সাব টেস্টে ভাগ করা আছে। আর এই যে টেস্টগুলো তার মধ্যে রয়েছে কিছু ভার্বাল অর্থাৎ মৌখিক, এবং মৌখিকের সঙ্গে কিছু পারফরমেন্স বা কাজের জিনিস একসাথে করে এই এমন ভাবে ব্যাটারিটা তৈরি করা হয়েছে যাতে সব রকম ভাবে সব রকম বয়সের মানুষ সেটাকে করতে পারে। এবং এই স্কোর হচ্ছে খুবই খুবই সুন্দরভাবে তার আইকিউটা আমরা এখানে ইউনিটের মাধ্যমে সহজেই বুঝতে পারি। এবং এই সাইকোমেট্রিক যে প্রপার্টি এটা কিন্তু খুব বেশি হাই। কেন না, এর রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি কিন্তু খুব বেশি হাই। তাহলে এটা দেখলাম আমরা 3 নম্বর স্কেলটা খুব বেশি মানে ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ। কেন না, এটা খুব চটজলদি এবং অনেকটা বয়সের কভার এখানে এই স্কেলটা করছে। এরপর আসছে দাস নাগলেরি কগনিটিভ অ্যাসেসমেন্ট সিস্টেম। সেখানে আমরা দেখব যে এই ডিএনসিএএস, অর্থাৎ এখানে ডিএন সিএস মানে হচ্ছে কগনিটিভ বা জ্ঞান ভিত্তিক যে সমস্ত প্রশ্ন, সেখানে এই 1990 সালে এই ডিএনসিএএস পাবলিশ করা হয়েছিল। এবং এর কিন্তু ইন্ডিভিজুয়াল এখানে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছেন সেই ইনস্ট্রুমেন্টটা কিন্তু আবার পাস যে থিওরি মডেল রয়েছে সেই থিওরি মডেল উপর বেস করেই কিন্তু এই দাস নেগরেলি কগনিটিভ অ্যাসেসমেন্ট টেস্ট তৈরি করা হয়েছে বা পরীক্ষা তৈরি করা হয়েছে। এরপর আসছে তার পরের যে অংশ, সেটা হচ্ছে গ্রুপ টেস্ট। এতক্ষণ আমরা ইন্ডিভিজুয়াল টেস্টের মধ্যে 3টে মেইন টেস্ট করলাম। এক হচ্ছে বেশলার্স বিনে-সাইমন ইন্ডিভিজুয়াল স্কেল ইন্টেলিজেন্স স্কেল, তারপরে আসছে বেশলার্স স্কেল, এবং তারপর আসছে কফম্যান স্কেল এবং দাস নেগরেলি কগনিটিভ অ্যাসেসমেন্ট। এরপর আসছে গ্রুপ টেস্ট। এরপর এই গ্রুপ টেস্ট কিন্তু আমরা পড়ব তার অনেকগুলো ভাগ এবং কি কি কাজে এই গ্রুপ টেস্ট ব্যবহার করা হয়। একইবারে এই অনেক মানুষের ওপর একসাথে আমরা এই গ্রুপ টেস্টটা নিতে পারি। তাহলে এই গ্রুপ টেস্ট মোটামুটি দেখতে গেলে ইউনাইটেড স্টেটসে যখন প্রথম ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছিল 1917 সালে, তখন কিন্তু এই যে আর্মির যে সোলজাররা তাদের ওপর কিন্তু প্রথম এই ধরনের গ্রুপ টেস্ট নেওয়া হয়েছিল। এবং সেটা কিন্তু রবার্ট এম ইয়ারকাস, তারা কিন্তু আর্মি আলফা এবং আর্মি বিটা এই দুই নামক টেস্ট গ্রুপ টেস্ট তারা অ্যাপ্লাই করেছিলেন। এবং আর্মি আলফা এবং আর্মি বিটাতে দুরকমই পরীক্ষার দুরকমই টেস্টের বা পদ্ধতি রয়েছে। এক হচ্ছে ভার্বাল এবং নন ভার্বাল। আর এই ওয়ার্ল্ড ওয়ারের পরে কিন্তু আমরা দেখব যে এই গ্রুপ টেস্ট খুবই বিখ্যাত হয়ে গেল এবং অনেক ক্ষেত্রে এই গ্রুপ টেস্ট কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এর কিছু নির্দিষ্ট গ্রুপ টেস্টের কিছু ফিচার আমরা দেখব। সেটা হচ্ছে, প্রথম বলি যে মাল্টিপল চয়েস থাকে এখানে, অর্থাৎ সেখানে ওপেন এন্ডেড ফরম্যাট থাকে যার মধ্যে অনেকগুলো উত্তর দেওয়া থাকে এবং সেই উত্তরের মধ্যে সঠিক যে উত্তর সেটাকেই চিহ্নিত করতে হয়। এবং সেটা কিন্তু ওপেন এন্ডেড ফরম্যাট থাকে, অর্থাৎ সেখানে যে রেসপন্ডেন্ট বা যে পরীক্ষাটা দিচ্ছে তার ওপর কিন্তু একটা ফ্রি রেসপন্স দেওয়ার একটা ক্ষমতা থাকে এবং সে নিজের মতো কোনটা ঠিক বা সঠিক মূল্যায়ন করার তার ক্ষমতা তাকে দেওয়া হয়। দ্বিতীয়ত আসছে, সেটা খুব তাড়াতাড়ি কুইক বা চটজলদি সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয় গ্রুপ টেস্টে, এবং তার
কিছু অবজেক্টিভও রয়েছে, যেমন তার একটা মেশিন স্কোরিং পদ্ধতি থাকে, অর্থাৎ কিছু কম্পিউটার জাতীয় কিছু মেশিনের দ্বারা আমরা কিন্তু চট জলদি সেই অতগুলো মানুষের একসাথে তাদের আইকিউ টেস্ট করতে পারি, এবং তাদের ইন্টেলিজেন্স টেস্ট করার জন্য তাদের স্কোরিং প্রসিডিওর বা স্কোরিং প্রসেসটাও কিন্তু খুব চট জলদি করা হয় এই গ্রুপ টেস্টে। আর এখানে খুব তাড়াতাড়ি করা সম্ভব বলে তার স্কোরিং এরও পদ্ধতি কিন্তু খুব তাড়াতাড়ি করা হয়, এবং সাধারণত এটা কম্পিউটারের মাধ্যমে এই স্কোরিং করা হয়, এবং এখানে এক্সামিনারের এরার কিন্তু খুব বেশি থাকে না। আর হ্যালো এফেক্টের কিন্তু মাঝে মধ্যে অবশ্যই হয়ে যেতে পারে যখন স্কোরিং করা হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্টের মতন। তারপর আসছে তৃতীয় নম্বর হচ্ছে এই যে গ্রুপ বা ইন্ডিভিজুয়ালাইজ যে অ্যাডমিনিস্ট্রেশন, এর মধ্যে কি কি ফিচার্স রয়েছে। এক হচ্ছে যে এটা কিন্তু আমরা অনেক বড় একটা পপুলেশন গ্রুপের মধ্যে চট করে আমরা এই পরীক্ষা অ্যাপ্লাই করতে পারছি, এবং এখানে এক্সামিনাররা খুব তাড়াতাড়ি এর ইনস্ট্রাকশন এতই সোজাভাবে দেওয়া হয়েছে যে তারা সহজেই সেই ইনস্ট্রাকশন বা কিভাবে সেই পরীক্ষার অগ্রসর হবে সেটা সহজেই খুব ছোট এবং সহজভাবে সেটা বলা থাকে, এবং খুব মিনিমাম স্কোপ থাকে সেখানে কোনো রকম একে অপরের সঙ্গে আলোচনা করে সেটা সলভ করা, এবং সেখানে কিন্তু তাদের এক্সামিনারের নির্দিষ্ট কোনো ট্রেনিং এর প্রয়োজন নেই, কারণ খুব সহজভাবেই সেই পদ্ধতি সেখানে লেখা থাকে ইনস্ট্রাকশনের মাধ্যমে। এবং চতুর্থ হচ্ছে কন্ট্রোল অফ আইটেম ডিফিকাল্টি, অর্থাৎ সেখানে কিন্তু কোনো রকম আইটেমের যদি কোনো রকম ডিফিকাল্টি থাকে, কোনো রকম কোয়েশ্চেন পার্টিকুলার কোনো স্টেটমেন্টের যদি কোনো রকম প্রবলেম থাকে, সেটা কিন্তু খুব বেশি বড় করে দেখা যায় না। অর্থাৎ যে ইন্ডিভিজুয়াল যখন যে অ্যাডমিনিস্ট্রেট করছে সেই টেস্টকে, তখন তার পুরোপুরি রুলস বা রেগুলেশন অথবা যে ইনস্ট্রাকশন যা কিভাবে অগ্রসর করবে এই সমস্ত কিছু রুলস কিন্তু একবারেই গ্রুপের মধ্যে সবাইকে বলে দিচ্ছে, এবং খুব সহজ ভাষায় সেটাকে বলা হচ্ছে, যেহেতু গ্রুপে সব রকম ধরনের মানুষ সেখানে প্রয়োজন উপস্থিত। এবং এই পঞ্চম বলি হচ্ছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে স্ক্রিনিং ভার্সেস ডায়াগনোসিস আর রেমিডিয়াল প্ল্যানিং, অর্থাৎ স্ক্রিনিং বা কিভাবে আমরা সেই পদ্ধতি বা পরীক্ষা করব, এবং এটা আবার ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের জন্যও কাজে লাগে, এবং প্রতিকারমূলক হিসেবেও আমরা এই গ্রুপ টেস্টকে অনেকবার সাহায্যে আমরা কাজে লাগাতে পারি। এই গ্রুপ ইন্টেলিজেন্স টেস্ট তাহলে দেখলাম অনেকভাবে কিন্তু কার্যক্ষেত্রে বা আমাদের কাজের জায়গায় বা সেখানে স্কুলে বা শিশুদের তাদের লার্নিং যদি ডিসেবিলিটি বা লার্নিং কোনো রকম প্রবলেম থাকে, তখন কিন্তু এই ধরনের গ্রুপ টেস্ট কিন্তু খুবভাবে সাহায্য করে। পঞ্চম আমি বললাম যে অ্যাপ্লিকেশন, তারপরে আসছে খুব বড় পপুলেশনকে একসাথে আমরা এই টেস্ট অ্যাপ্লাই করতে পারি, এবং অনেকগুলো ডেটা আমরা একসাথে এই গ্রুপ টেস্ট অ্যাপ্লাই করে আমরা সহজেই নিতে পারি। তাহলে এর কিছু অ্যাডভান্টেজ আমরা দেখি, অর্থাৎ গ্রুপ টেস্টের কিছু ভালো দিক আমরা দেখতে গেলে প্রথম দেখব যে এটা একটা মাস টেস্টিং। তার মানে হচ্ছে অনেক, আমি যেটা বললাম, অনেক মানুষ একসাথে কিন্তু আমরা এই টেস্টকে অ্যাপ্লাই করতে পারছি, এবং অনেক মানুষ কিন্তু একসাথে একই সময়ের মধ্যে এই পরীক্ষা কিন্তু বসছেন, এবং তাদের স্কোরও করার খুবই সুবিধা রয়েছে। তারপর আসছে যে এটা কিন্তু এক্সামিনারের কোনো খুব কঠিন কোনো রোল নেই, কারণ এক্সামিনার কিন্তু সহজেই সেই যে ইনস্ট্রাকশনটাকে পড়ে দিচ্ছেন, এবং যারা রেসপন্ডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু সেই ইনস্ট্রাকশন শুনেই তারা কিন্তু পরীক্ষাটা দিচ্ছে। তো স্ট্যানফোর্ড বিনে বা বেশলার স্কেলে কিন্তু আমরা দেখছি যেখানে যারা পরীক্ষা নিচ্ছেন
তাদের কিন্তু নির্দিষ্ট ট্রেনিং এর প্রয়োজন, অর্থাৎ তারা যদি স্কিল সাইকোলজিস্ট না হয় তাদের কিন্তু খুবই অসুবিধে হবে যে এই পরীক্ষাটা নিতে। কিন্তু এই গ্রুপ মানুষের সাথে একসাথে যে পদ্ধতি, পরীক্ষার পদ্ধতি যেটা নিতে পাচ্ছি, সেখানে দেখলাম তার কিছু দোষ এবং গুণ রয়েছে। সেই দোষের মধ্যে প্রথমত রয়েছে যেখানে যে এই তার যেহেতু অত জনসংখ্যাকে, এবার গ্রুপ টেস্টে যখন দেখব কিছু দোষ এবং গুণ রয়েছে, যেটা ইন্ডিভিজুয়াল টেস্ট বা স্বতন্ত্র যে পরীক্ষা নেওয়া হচ্ছে বুদ্ধিমত্তার, সেখান থেকে এই গ্রুপ টেস্টের কিছু দোষ বা গুণ দেখা হয়েছে। এই দোষের মধ্যে প্রথম বলি যে ইন্ডিভিজুয়াল গ্রুপে যেমন একক ব্যক্তির ওপর পরীক্ষা নেওয়া হচ্ছে বা স্বতন্ত্র, সেহেতু যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি সহজেই তার সঙ্গে অন্য রেসপন্ডেন্টের সঙ্গে কথাবার্তার মাধ্যমে তাকে আরো বেশি ইচ্ছা জাগিয়ে তুলছে সেই পরীক্ষা দিতে, এবং সেই পরীক্ষার ফলে সে কি কি পারবেন সেটাও বোঝাতে সক্ষম হচ্ছে। কিন্তু এক্ষেত্রে এই গ্রুপ টেস্টের বেলায় কিন্তু সেটা সম্ভব নয়, কারণ আমরা যখন অনেক বড় পপুলেশনের মধ্যে অনেক মানুষের উপর একসাথে এই পরীক্ষা নেওয়া হচ্ছে, তখন কিন্তু প্রত্যেক মানুষের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলা এবং তাদের উৎসাহিত করার মতো সম্ভব হয় না সময়, এবং সময় তো বটেই, এবং প্রত্যেকের সঙ্গে কথা বলার প্রয়োজনও হয় না, কেন না এই নির্দিষ্ট যে ইনস্ট্রাকশন সেইটুকু বলে দিলেই কিন্তু এই গ্রুপ টেস্ট নেওয়া যায়। এবং এক্ষেত্রে যদি কোনো স্কোরিং এর কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সেক্ষেত্রে বলা যায় না যে কোন জায়গায় এই ভুলটা হয়েছে, তাহলে সেই জায়গাটা কিন্তু সহজে আমরা রেকগনাইজ করতে পারি না বা বার করতে পারি না বা চিহ্নিত করতে পারি না। এরপর আসছে যে কিছু গ্রুপ টেস্ট যেটা আমরা করব, তার মধ্যে প্রথম বলবো যে মাল্টি ডাইমেনশনাল অ্যাপটিটিউড ব্যাটারি, যেটাকে এমএবি বলা হয়। মাল্টি ডাইমেনশনাল অর্থাৎ বহুমাত্রিক যে যোগ্যতা, বহুমাত্রিক যোগ্যতার মধ্যে অনেক রকম যোগ্যতা রয়েছে। এই টেস্ট এমএবি টেস্ট হিসেবে খ্যাত, এবং জ্যাকসন 1984 এ এই প্রথম এই যে ব্যাটারি তিনি আবিষ্কার করেছিলেন, এবং সেটাকে মাল্টি ডাইমেনশনাল অ্যাপটিটিউড ব্যাটারি নামাঙ্কিত করেছিলেন। এবার এটা কিন্তু পেপার পেন্সিল একটা টেস্ট, যেটা কিন্তু WAISR এর মতনই, যে রিভিশন স্কেল যেটা ছিল তার মতনই কিন্তু এই স্কেলটাকে ওইভাবেই তৈরি করা হয়েছিল। এবং এই টেস্টে কিন্তু 10টা আলাদা আলাদা সাব টেস্ট রয়েছে, এবং তার মধ্যে 5টা রয়েছে ভার্বাল অর্থাৎ মৌখিক, এবং বাকি 5টা হচ্ছে মৌখিক নয়, অর্থাৎ সেটা হচ্ছে পারফরম্যান্স ক্যাটাগরি। এবং এই যে সাব টেস্ট গুলো রয়েছে, যেমন বেশলার্স অ্যাডাল্টস ইন্টেলিজেন্স স্কেল রিভিশন যে স্কেলটা আমরা দেখেছি, সেখানে যে সাব টেস্ট রয়েছে এটা কিন্তু তার থেকে একটু আলাদা বা স্বতন্ত্র। কেন না, এখানে এই যে আইটেম গুলো রয়েছে এমএবি টেস্টে, অর্থাৎ যে মাল্টি ডাইমেনশনাল অ্যাপটিটিউড ব্যাটারি, এই ক্ষেত্রে যে 10টা আলাদা সাব টেস্ট বা স্কোরস রয়েছে, এর কিন্তু কি কি রয়েছে, এক হচ্ছে ভার্বাল বা মৌখিক, দ্বিতীয়ত হচ্ছে পারফরম্যান্স যেটা কাজে করে দেখাতে হবে, এবং এর ফুল স্কেল আইকিউ হিসেবে এটাকে আলাদা করে বলা হয়েছে, এবং এর বয়স সীমা হচ্ছে 16 থেকে 74 বছর বয়স অবধি যে কোনো মানুষকে কিন্তু আমরা এই মাল্টি ডাইমেনশনাল অ্যাপটিটিউড ব্যাটারি পরীক্ষার মাধ্যমে তার বুদ্ধিমত্তার মূল্যায়ন করতে পারি। এবং এর যে সাইকোমেট্রিক প্রপার্টি যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশলার্স অ্যাডাল্টস ইন্টেলিজেন্স স্কেল যে রিভিশন যে স্কেল রয়েছে, যেটা আমরা আগে পড়েছি ইন্ডিভিজুয়াল স্কেলে বা টেস্টে, ঠিক তার মতো কিন্তু কম্পারেবল, অর্থাৎ তার সঙ্গে আমরা কতটা তার সাইকোমেট্রিক প্রপার্টি রয়েছে সেটা কিন্তু এই টেস্টের সঙ্গে সহজেই আমরা কম্পারিজন করতে পারি। তারপর 2 নম্বর হচ্ছে যে কগনিটিভ এবিলিটি টেস্ট, যেটাকে কগ-অ্যাট ও বলা হয়, অর্থাৎ কগ-অ্যাট মানে যে জ্ঞানের যে যোগ্যতা, অর্থাৎ
কগনিটিভ এবিলিটি সেইটাকে যখন মূল্যায়ন করা হয়, তাই জন্য এইরকম নামাঙ্কিত করা হয়েছে। এবং এটা লোম্যান আর হ্যাগেন তারা 2001 সালে তারা এই টেস্ট ব্যাটারি তিনি আবিষ্কার করেছেন, এবং এটা একটা গ্রুপ অ্যাডমিনিস্ট্রেট করা হয়, অর্থাৎ বহু মানুষের উপর একসাথে এই পরীক্ষা নেওয়া হয়, যেহেতু এটা একটা গ্রুপ টেস্ট, এবং এর নির্দিষ্ট স্ট্যান্ডার্ডাইজেশন রয়েছে, এবং এর নর্ম রেফারেন্স টেস্ট অবশ্যই এটা একটা, আর এর একটা নিজস্ব বেসিক একটা স্কিল রয়েছে। সেই স্কিল কিন্তু তার একটা প্রি রিকুইজিট ক্লাসরুম, অর্থাৎ তার সেই শিশু সেই ক্লাসরুমের মধ্যে তার কি কি ধরনের প্রয়োজন, যে বুদ্ধির, অর্থাৎ সে কিভাবে ব্যবহার করবে শিক্ষকের সঙ্গে বা তার বন্ধুদের সঙ্গে, বা কতটা সোশ্যাল যে এবিলিটি তার প্রয়োজন, সেই সমস্ত কিছু কিন্তু এই ব্যাটারির মাধ্যমে সহজেই ধরা পড়ে। এবং ইট মেজার্স, এটা কিন্তু মেজার করে সেই শিক্ষক বা ছাত্রছাত্রী তাদের কতটা পড়াশোনা করার ক্ষমতা আছে, বা রিজনিং এর ক্ষমতা আছে, বা তারা যদি কোনো রকম প্রবলেম সলভিং এরিয়া যেটা, সেটাও কতটা তারা সক্ষম। এবং এটা কিন্তু তিনটে আলাদা আলাদা এরিয়াসে ভাগ করা আছে, যেমন ভার্বাল অর্থাৎ মৌখিক, তারপর আসছে কোয়ান্টিটেটিভ, অতটা তার মানে হচ্ছে সে নিউমারিক্যাল তার কত রকম বা কতটা যোগ্যতা বা এবিলিটি রয়েছে, এবং নন ভার্বাল অবশ্যই, অর্থাৎ যেগুলো মুখে না বলে লেখার মাধ্যমে বা কাজের মাধ্যমে সে কতটা করতে পারছে বা সক্ষম হচ্ছে। এবং এই যে টেস্ট, এটা কিন্তু আমরা দেখলাম তাহলে তিনটে সাব টেস্টে ভাগ করা হয়েছে, আর সেটা কিন্তু টোটাল 9টা সাব টেস্ট অ্যাকচুয়ালি রয়েছে, বা সঠিক ভাবে সেটাকে যদি দেখা হয় তাহলে তার 9টা ভাগ আছে সাব টেস্টে। এই যে কগ অ্যাট মাল্টি লেভেল ব্যাটারি, এর মধ্যে কিন্তু কিছু ওভারল্যাপিং টেস্টও আছে, অর্থাৎ একটা টেস্টের সঙ্গে আরেকটা টেস্ট কিন্তু একসাথে হয়ে গেছে, এরকম অনেক জায়গায় কিন্তু রয়েছে। এবং এর কিন্তু দুটো লেভেল আছে, এক হচ্ছে যারা কিন্ডারগার্টেনের যে ছাত্রছাত্রীরা, অর্থাৎ যে শিশুরা 3 বছর বয়স থেকে মোটামুটি যে 8 লেভেল পর্যন্ত যে গ্রেডটা রয়েছে, অর্থাৎ 3 থেকে 12 বছরের বাচ্চারা, তাদের গ্রুপের মধ্যে একটা টেস্ট। তারপর আসছে এই 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 যে লেভেল অফ যে টেস্টটা হচ্ছে, অর্থাৎ এই যে শিশুদের যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, তাদের কি কি জিনিস দেখা হচ্ছে। প্রথমত হচ্ছে তারা কতটা তাদের অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা রয়েছে, তারা কিভাবে সেই স্কুলে বা ক্লাসের মধ্যে সবার সাথে মিলেমিশে থাকতে পারছে। তাছাড়া কিছু ওভারল্যাপিং নেচার রয়েছে সেই টেস্টের, অর্থাৎ কিছু প্রপার কিছু অ্যাসেসমেন্ট টেকনিক আছে, যেগুলো কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু খুবই রিলেটেড, বা দুটোকে স্বতন্ত্র করা, আলাদা করা সম্ভব নয়। এই টেস্ট কিন্তু এজ বেসড নরমালাইজ স্কেল, যে বয়স সীমা অনুযায়ী এটাকে তৈরি করা হয়েছে, এর নির্দিষ্ট স্ট্যান্ডার্ড স্কোর বা পদ্ধতি আছে। আর এই ব্যাটারি কিন্তু মোটামুটি 100 জন 100 এর মিন, এবং এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 15। তারপরে আসছে এর কিছু পার্সেন্টাইল র্যাঙ্ক, বা সেটাও কিন্তু আমরা দেখতে পাই। তাহলে দেখতে পাবো যে এই কগনিটিভ এবিলিটি টেস্ট কিন্তু তাহলে খুব গুরুত্বপূর্ণ টেস্ট। কেন না, এর ভ্যালিডিটি কিন্তু খুব হাই, তার জন্য এই ধরনের টেস্ট খুব বেশি ব্যবহৃত করা হয়। 3 নম্বর আসছে কালচার ফেয়ার ইন্টেলিজেন্স টেস্ট। এই কালচার ফেয়ার ইন্টেলিজেন্স টেস্ট হচ্ছে, সেটাকে আমরা CFIT ও বলে থাকি, এবং এটা 1973 সালে এবং তার আগে 1940 সালে ক্যাটেল এবং আইপ্যাক তারা প্রথম এই কালচার ফেয়ার ইন্টেলিজেন্স টেস্ট আবিষ্কৃত করেন। এবং এটা কিন্তু নন ভার্বাল যে মেজারমেন্ট সেটা কিন্তু করে থাকে, অর্থাৎ যে মৌখিক নয় এমন, অর্থাৎ যারা বধির তারাও কিন্তু এই পরীক্ষা সহজেই করতে পারবে, কারণ এখানে কথার কোনো প্রয়োজন নেই, এবং এটা ফ্লুইড ইন্টেলিজেন্সকে কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়েছে।
তাহলে কোন মডেলকে বা কোন থিওরির উপর বেস করে এই পরীক্ষা তৈরি করা হয়েছে সহজেই আমরা বুঝতে পারি। তারপর আসছে এর যে ডিজাইন করা, যে মেজারমেন্টের যে অ্যানালিটিক্যাল যে অ্যাসপেক্ট যে রয়েছে সেগুলো প্রথম হচ্ছে যে তার অ্যাবস্ট্রাক্ট রিজনিং, অর্থাৎ তার কতটা ভাবনার চিন্তা শক্তি বা যোগ্যতা কতটা রয়েছে, সে কত বেশি চিন্তা করতে পারে, যেখানে কোনো রকম কাঠামো ছাড়াই তার চিন্তা শক্তিটা কতটা প্রসারিত করতে পারে সেটার উপরে কিন্তু মূল্যায়ন করা হয়। তাছাড়া তার কালচার এর উপরেও কিন্তু এর খুব বেশি এফেক্ট রয়েছে এবং প্রথম এটাকে কালচার ফ্রি ইন্টেলিজেন্স টেস্ট হিসেবে নামাঙ্কিত করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটা আবার কালচার ফেয়ার টেস্ট হিসেবে নতুনভাবে নামাঙ্কিত করা হয়। কেন না বলা হয় যে একেবারে কালচার ফ্রি কথাটা আমরা ব্যবহার করতে পারি না, সেক্ষেত্রে এই নামাঙ্কিতটাকে পুনরায় আবার দ্বিতীয়বার সেটাকে ঠিক করা হয় এবং এটা কিন্তু তিনটে স্কেলে ভাগ করা হয়। প্রথম স্কেল হচ্ছে যেখানে মানসিক ভারসাম্যহীন যে সমস্ত শিশুরা রয়েছে, মোটামুটি 4 বছর থেকে 8 বছর বয়স পর্যন্ত, তাদের এই পরীক্ষা নেওয়া হয়। এটা হলো স্কেল 1 বা প্রথম স্কেল। দ্বিতীয় স্কেলের মধ্যে মোটামুটি প্রাপ্তবয়স্করা রয়েছেন, তারা তাদের ইন্টেলিজেন্স মোটামুটি অ্যাভারেজ হিসেবে ধরা হয়, অর্থাৎ তাদের ইন্টেলিজেন্স বা আইকিউ তাদের মাঝামাঝি বা অ্যাভারেজ হিসেবে ধরা হয় এবং তাদের সুপিরিয়রিটি এবিলিটি রয়েছে, সেটা হচ্ছে স্কেল 3। এই তিনটে ভাগে তাহলে এই স্কেলকে ভাগ করা হয় এবং প্রত্যেকটা স্কেলে কিন্তু 4টে করে সাব টেস্ট আছে। তার মধ্যে কি কি আছে? এক হচ্ছে যে ক্লাসিফিকেশন, কিভাবে সেটা ভাগ করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ম্যাট্রিসেস, আলাদা আলাদা ম্যাট্রিসেসে কিভাবে সেটা আমাদের মূল্যায়ন করার সুবিধে অনুযায়ী সেটাকে ভাগ করা হয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে কন্ডিশন, কিরকম অবস্থায় সেটাকে ভাগ করা হয়েছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আর এর দুটো ইকুইভ্যালেন্ট বা সমান সমান্তরাল ভাবে যদি দেখি, দুটো ফর্ম আছে, এক হচ্ছে ফর্ম এ আর দ্বিতীয়ত হচ্ছে ফর্ম বি। এই ফর্ম এ এবং ফর্ম বি দুটো মিলিয়ে কিন্তু এই কালচার ফেয়ার ইন্টেলিজেন্স টেস্ট। এবং স্কেল 1 এ রয়েছে যে সে কিভাবে অন্য ব্যক্তির সঙ্গে কথা বলে, অর্থাৎ তার ইন্টারঅ্যাকশন করার যে ক্ষমতা এবং সেগুলোকে মূল্যায়ন করে। আর স্কেল 1 কিন্তু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ টেস্ট এবং এটা কিন্তু দুটো স্কেলে ভাগ করা যায়। এক হচ্ছে এটা সত্যিকারের একটা গ্রুপ টেস্টের সমস্ত ক্ষমতা এর মধ্যে রয়েছে বলে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই স্কোর কিন্তু এক্সপ্রেস করে নরমাল স্ট্যান্ডার্ডাইজ স্কোর, অর্থাৎ এর আইকিউ কিন্তু 100 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখতে গেলে 16। এবং এর যে সাইকোমেট্রিক্যালি যদি আমরা এটাকে দেখি এই স্কেলকে, তাহলে দেখবো যে সিএফআইটি, অর্থাৎ এটা একটা বর্দি টেস্ট বা খুবই গুরুত্বপূর্ণ। এবং যদিও এই টেস্টের কিন্তু পরবর্তীকালে আরো রিভিশনের প্রয়োজন, কারণ কিছু কিছু জায়গায় অনেক ক্রিটিক্সরা কিন্তু বলেন যে এর কিছু জায়গা পরিবর্তন করা খুবই প্রয়োজন। এরপরে আসি যে র্যাভেন্স প্রগ্রেসিভ ম্যাট্রিসেস, অর্থাৎ যেটাকে বলা হয় তার নাম অনুযায়ী, অর্থাৎ র্যাভেন্স 1938 এ, তারপরে 1986 এ এবং একেবারে শেষে 1992 সালে অর্থাৎ 1992 তে এই টেস্ট রিভিশন করা হয়। এবং এটা একটা নন ভার্বাল টেস্ট, ঠিক আগের মতো যে মৌখিক টেস্ট নয়। এটা যে কথা বলতে পারে না বা কানে শুনতে অসুবিধে আছে তার জন্য সহজেই এই টেস্ট আমরা দিতে পারি। এবং এটা কি কি জিনিস সাহায্য করে দেখার, প্রথমত হচ্ছে যে ইন্ডাকটিভ রিজনিং টা দেখতে পারি, এবং যেটা কিনা আমরা থিওরি যদি দেখি ইন্টেলিজেন্স, তাহলে দেখবো স্পিয়ারম্যানস এর জি ফ্যাক্টর থিওরি ওপর বেস করে কিন্তু এই
টেস্টকে তৈরি করা হয়েছে। এবং এখানে স্পিয়ারম্যান বলেছিলেন যে জি ফ্যাক্টর হচ্ছে আসলে হচ্ছে এডুকেশন অফ কোরিলেটস, এবং এই পদ্ধতিকে ব্যবহার করে এই টেস্টকে তৈরি করা হয়েছে। এই টেস্টে কিন্তু অনেক রকম ম্যাট্রিসেস ফিগার রয়েছে, সেই ফিগার অনুযায়ী সেটা প্যাটার্ন এবং রো হিসেবে সেটাকে সাজাতে হয়, এবং যে মিসিং যে জায়গাটুকু রয়েছে সেটা অন্য প্যাটার্নের মধ্যে সেই জায়গাটা খোঁজ করে সেই জায়গায় সেটা বসাতে হয় এবং কারেক্ট প্যাটার্ন তৈরি করতে হয়। এইভাবে এই র্যাভেন্স প্রগ্রেসিভ ম্যাট্রিসেস পরীক্ষাটি করা হয়, এবং এই পরীক্ষাটিতে কিন্তু তিনটে ইনস্ট্রুমেন্ট রয়েছে। সেই তিনটে ইনস্ট্রুমেন্টের মধ্যে রয়েছে কালার্ড প্রগ্রেসিভ ম্যাট্রিসেস, অর্থাৎ যেখানে রঙিন কিছু প্রগ্রেসিভ ম্যাট্রিসেস রয়েছে, এবং সেই রঙিন রং মিশিয়ে মিশিয়ে সেইগুলোকে ঠিক করা কিন্তু একেবারে সেই রেসপন্ডেন্টের দায়িত্ব। এবং 5 থেকে 11 বছর বয়সের শিশুরা তারা সেই প্রগ্রেসিভ বা যে কালার যে ম্যাচ করে করে যে ম্যাট্রিসেস তৈরি করা হয় তাদের জন্য সেটা তৈরি করা। এবং স্ট্যান্ডার্ড প্রগ্রেসিভ ম্যাট্রিসেস এর একটা 1996 এ আবার ইন্ডিভিজুয়ালের উপর এটাকে পরবর্তীকালে চেঞ্জ করা হয়, যখন তার এজ বা সময়সীমা বা বয়স সীমা হচ্ছে 6 থেকে 80 বছর। তার মানে অনেক বয়সের ব্যক্তিরা কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে, এবং এটাকেই কিন্তু অ্যাডভান্স প্রগ্রেসিভ ম্যাট্রিসেস নামে আমরা খুব বেশি দেখে থাকি, এবং এটা প্রাপ্তবয়স্করাও করে থাকে, এবং অ্যাডোলেসেন্স যারা 12 বছরের উপর ঊর্ধ্বে তাদের সেই মানুষদেরও কিন্তু আমরা এই টেস্ট সহজেই দিতে পারি। এবং এর কিন্তু প্রথম হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে যে প্রবলেম সলভিং, বা কোন রকম প্রবলেমে পড়লে কি কি ভাবে সেটা থেকে বের করে সে অতিক্রম করতে পারবে, সেটা কিন্তু তার সেই প্রত্যেকটা স্টেপ কিন্তু দেওয়া থাকে এখানে। তারপর এই টেস্ট কিন্তু হচ্ছে নন ভার্বাল, এবং এর কিন্তু কোন রকম ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নেই, কোন রকম ভাষার এখানে দরকার নেই, এবং এটা সহজেই দেখলেই বুঝতে পারা যায় যে এই ম্যাট্রিক্সটা ওই সিমিলার বা সেই সমান রং দিয়েই সেটাকে পূরণ করতে হবে। এবং এর কিন্তু মোটামুটি এর স্প্লিট হাফ আর টেস্ট রিটেস্ট যে রিলায়েবিলিটি কোএফিসিয়েন্ট এটা কিন্তু হচ্ছে 0.80 থেকে 0.90 এর সীমা। তারপরে আসছে এটা যে কাদের উপর আমরা নিতে পারি, প্রথম হচ্ছে ইয়াং যে সাবজেক্টস তাদের উপর আমরা নিতে পারি, বা খুব ছোটদের উপরেও সহজে এটা নেওয়া যায়, কারণ তারা সবে সবে যখন রং চিহ্নিত করা শেখে তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। এবং এর কিন্তু প্রচন্ড বা সাফিসিয়েন্ট রিলায়েবিলিটি রয়েছে এই আরপিএম এ। এর প্রেডিক্টিভ ভ্যালিডিটিও কিন্তু খুব বেশি হাই। কেন না, এটা কিন্তু একাডেমিক পারফরম্যান্সের জন্যও কিন্তু আমরা এই ধরনের কালচার ফেয়ারতে র্যাভেন্স প্রগ্রেসিভ ম্যাট্রিসেস বা আরপিএম পদ্ধতি দিয়ে থাকি। এরপর আমরা আসবো যে ভার্বাল আর নন ভার্বাল টেস্ট, অর্থাৎ একেবারে এতক্ষণ আমরা ইন্ডিভিজুয়াল আর গ্রুপ টেস্টের কিছু ভাগ দেখলাম, এরপর আসছি ভার্বাল এবং নন ভার্বাল। তাতে বলবো যে প্রথম বলবো যে পোজ ব্লক ডিজাইন, যেটা খুব বেশি ব্যবহৃত হয়েছে। আর এর কিছু এই ভার্বাল এবং নন ভার্বাল টেস্টকে কেন ভাগ করা হয়েছে সেটা প্রথমত বলতে গেলে বলতে হয় যে যে ধরনের মানুষ যারা সেই পার্টিকুলার যদি ভাষা তাদের জানা না থাকে, তখন তারা তাদের এই স্মৃতিশক্তি বা তাদের এই ইন্টেলিজেন্সের মূল্যায়ন করার কোন রকম পদ্ধতি থাকবে না। সেই জন্য এই রকম ভার্বাল এবং নন ভার্বাল টেস্টের খুব বেশি জরুরি হয়ে পড়েছিল। অর্থাৎ যে ব্যক্তি লিখতে পড়তে পারে না, ইলিটারেট, তাদের জন্যও কিন্তু ভাবা হয়েছে তাদের কিভাবে মূল্যায়ন করা হবে। যদিও আমরা দেখেছি ওয়েশলার স্কেল বা কফম্যান স্কেল বা দাস-নাগলেরি স্কেল,
বা অটিস্কুইক স্কোরিং ইন্টেলিজেন্স টেস্ট বা মাল্টি লেভেল এবিলিটি টেস্ট, এরকম অনেক ধরনের টেস্ট আছে যেখানে কিন্তু আবার ভার্বাল কম্পোনেন্ট আছে। আর তাদের আবার নিজস্ব কিছু আবার পেপার পেন্সিল টেস্টও আছে, অর্থাৎ সেটাকে আবার নন ভার্বাল টেস্ট হিসেবেও আমরা বা পারফরমেন্স টেস্ট হিসেবেও আমরা বলে থাকি। এই তাহলে নন ভার্বাল টেস্ট কিন্তু যে ইন্টেলিজেন্স মাপার জন্য রয়েছে তার নির্দিষ্ট কিছু ভিজুয়াল ইনফরমেশন দেওয়া থাকে, সেই ইনফরমেশনটা দেখেই কিন্তু সেই টেস্ট সহজেই করা যায় এবং তার কিছু ভিজুয়াল সিকোয়েন্স থাকে, অর্থাৎ একের পরে দুই, দুইয়ের পরে তিন, এই ধারাটা যদি মেনটেন সে করতে পারে তাহলে সহজেই সে সেই পরীক্ষা দিতে পারবে। এবং তার সঙ্গে কিছু ভিজুয়াল কনসেপ্টের সঙ্গে তার কিছু রিলেশনশিপ থাকছে বা কিছু সিচুয়েশনের সঙ্গে সে কিভাবে সেই জিনিসটা করবে সেটা যদি সে একবারে বুঝতে পারে সহজেই সে পরীক্ষাটি দিতে পারবে। তারপর আসছে যে এই নন ভার্বাল বা পারফরমেন্স টেস্টের খুব একটা ইম্পর্টেন্ট টেস্টের কথা বলি, যেটা হচ্ছে ফর্ম বোর্ড, সেগুইন ফর্ম বোর্ড টেস্ট আমরা যেটা বলে থাকি, যেখানে কিছু রকম আকৃতি রয়েছে যেমন গোলাকার, ত্রিভুজ, চৌকো ইত্যাদি, এবং সেই জায়গাটি একটি কাঠের ব্লক দিয়ে সেই ত্রিভুজ বা আকৃতি বা গোলাকার বা কোণ এরম ধরনের ত্রিভুজ এরম ধরনের কিছু ফিগার সেখানে রয়েছে এবং কাঠের টুকরো দিয়ে সেই ধরনের ফিগারকে সেই জায়গায় নির্দিষ্ট জায়গা অনুসারে সেটা বসাতে হবে। এই ফর্ম বোর্ড টেস্ট কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, কেননা 12th সেঞ্চুরিতে এই ফর্ম বোর্ড টেস্ট কিন্তু প্রথম ব্যবহৃত করা হয়েছিল এবং এটা আবার কক্স ব্লক ডিজাইন টেস্ট পরবর্তীকালে 1920 সালে কিন্তু আমরা দেখব, যেখানে পোর্টিয়াস মেস টেস্ট হিসেবেও এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। 1915 সালে, পরবর্তীকালে 1919 সালে এটা খুব বেশি ব্যবহৃত করা হয়েছিল এবং এই কক্স ব্লক ডিজাইন টেস্ট কিন্তু মোটামুটি প্রত্যেক মানুষের সহজেই ব্যবহৃত করা যায় এবং এই টেস্ট কিন্তু আলাদা আলাদা কিছু মেজ বা সিরিজ অফ মেজে ভাগ করা আছে। এই টেস্ট কিন্তু অনেক লোকের উপর আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং এই আর্মি বিটা যে টেস্ট পদ্ধতি সেটা কিন্তু ইংলিশ স্পিকিং বা যে ধরনের ব্যক্তিরা ইংরেজি ভাষাকে জানে তারাই কিন্তু এই টেস্ট দিতে পারতো আগে, কিন্তু তার পরবর্তীকালে ভিজুয়াল পারসেপশন এবং মোটর টেস্টকে যখন গুরুত্ব দেওয়া হলো তখন এই ধরনের টেস্টও আবিষ্কৃত করা হলো, যাতে 3 ডাইমেনশনাল ড্রয়িং দিয়ে সেটা সেই টেস্টটা কিন্তু করতে হবে। অর্থাৎ এখানে আমরা দেখব যে কালচার ফেয়ার টেস্ট ইন্টেলিজেন্স টেস্ট, যেমন হচ্ছে ক্যাটেল 1940 সালে যে IPAT বা 1973 তে এই যে রাভেন্স প্রগ্রেসিভ ম্যাট্রিসেস, যে রাভেন 4 বছর পর পর অর্থাৎ 1938, পরবর্তীকালে 1986, 1992 এবং 1995 এতবার এই টেস্ট রিভিশন করার পর এই ধরনের টেস্টকে আমরা নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট হিসেবে খুব ব্যবহৃত করে থাকি। এরপর আসে কালচার ফেয়ার টেস্ট, অর্থাৎ কালচার ফেয়ার বলতে বোঝানো হয় যে 1910 সালে গোডার্ড তিনি এই কালচার ফেয়ার টেস্ট অর্থাৎ সংস্কৃতি দিকটা দেখতে গিয়ে সেটাকে মূল্যায়ন করার যে পদ্ধতি তিনি বার করেছিলেন এবং গোডার্ড প্রথমত 1912 সালে, পরবর্তীকালে 1917 সালে এটা রিভাইজ করা হয় এবং এটা নন হোয়াইট পিপলদের উপরে যারা মোটামুটি এই হাঙ্গেরি, জিউস, ইটালিয়ান, রাশিয়ান তাদের উপর প্রথম এটা নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যারা নন হোয়াইট তাদের উপর কিন্তু এই ধরনের পরীক্ষা নেওয়া হয়েছে। এতে ক্রিটিক্সরা বিভিন্ন রকম কথা বলেছেন, তারা বলেছেন যে শুধুমাত্র এটা কিছু বায়াস দিক রয়েছে এবং বোঝানো হয়েছে যে যারা হোয়াইট তাদেরই বুদ্ধি বেশি
কিন্তু পরবর্তীকালে এটা কিন্তু নন হোয়াইট পিপলদের ওপরও, মানুষের ওপরও এটা নেওয়া হয়েছে। এটাই ছিল একটা ইতিহাস এই কালচার ফেয়ার টেস্টের। তারপর আসছে যে এই দুটো কালচার গ্রুপে এটাকে ভাগ করা হয়েছে, যেমন ডিফারেন্ট কালচারের আলাদা আলাদা করে যদি আমরা বিভিন্ন কালচারকে ভাগ করি, তাদের নিজস্ব ভ্যালু, তাদের নিজস্ব চাহিদা, তাদের নিজস্ব ইচ্ছা, ব্যবহার, সমস্ত কিছুকে আমরা আলাদা করতে পারবো। তাহলে এই নক্স 1914 সালে তিনি এই ক্রস কালচারের ওপর এই একটা পরীক্ষা করেছিলেন এবং তিনি এই 1910 সালে এই টেস্ট আবিষ্কৃত করেন। এতে আমরা দেখব এর কিছু প্যারামিটারস আছে, 4 ভাগে সেই প্যারামিটারকে তিনি ভাগ করে দেখিয়েছেন। এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, দ্বিতীয়ত হচ্ছে রিডিং এক্সপিরিয়েন্স বা পড়বার যে ক্ষমতা, এবং তার স্পিড, সে কত তাড়াতাড়ি সেই কাজটা শেষ করতে পারছে, এবং দ্য এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ তার পারিপার্শ্বিক যে যোগ্যতা রয়েছে সেটাকেও কিন্তু তিনি গুরুত্ব দিয়েছিলেন। তো এই ভাষা হচ্ছে যে ভাষায় আমরা কথা বলি তার উপর যে দক্ষতা। দ্বিতীয়ত হচ্ছে রিডিং এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ আমরা কতটা নিজের শিক্ষাগত যে এক্সপিরিয়েন্স রয়েছে, অর্থাৎ আমি শিক্ষাটা শিখে আমার ভাষাটার উপর কতটা দক্ষ আমি, সেটাও কিন্তু এই জায়গায় দেখানোর জায়গা। এবং আমার স্পিড, অর্থাৎ যে টেম্পো অফ ডেইলি লাইফ যেটাকে বলা হয়, আমার ইচ্ছা শক্তি অথবা মোটিভেশন, আমার কাজ করার তাগিদ এবং আমার কাজের যে স্পিড বা তাড়া বা তাগিদ, সেটাকেও কিন্তু খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং চতুর্থ হচ্ছে যে এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স, মানে সে কোন জায়গায় কিভাবে সে কাজটা করছে এবং স্বতন্ত্রভাবে না করে প্রত্যেক মানুষের যখন উপস্থিতিতে সে কিভাবে নিজের কাজগুলো সুসম্পন্ন করছে, এটা কিন্তু খুব বড় দিক। তাহলে আমরা দেখলাম যে এই কালচার ফেয়ার টেস্ট কিন্তু আবার সাংস্কৃতিকগত যে আইডিয়া বা বুদ্ধি বা তার জন্য কি কি প্রয়োজন সেটাকে কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়েছে। এরপর কিছু নির্দিষ্ট কালচার ফেয়ার টেস্টের নাম আমরা পড়ি, অর্থাৎ কালচার ফেয়ার টেস্ট বাই ক্যাটেল যেটা রয়েছে 1940 সালে, তিনি আইপিএটি, সেটাকে আবার 1973 সালে যে নন ভার্বাল টেস্ট হয়েছিল সেটার কিন্তু আবার খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ টেস্ট হিসেবে খুবই খ্যাত। এবং এই র্যাভেন্স প্রগ্রেসিভ যে ম্যাট্রিসেস রয়েছে বা আরপিএম, সেটা আবার 1938 সালে, তারপরে একেবারে 1995 সালে সেটা আবার রিভাইজড হয়েছিল। এটাও একটা গ্রুপ টেস্টের খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি টেস্ট, কালচার ফেয়ার টেস্ট। এবং পরবর্তীকালে দেখতে পাবো যে লিটার ইন্টারন্যাশনাল পারফরমেন্স স্কেল রিভাইজড এডিশন যেটা হয়েছিল সেটা ছিল 1997 এ। তার মধ্যে আবার পরবর্তীকালে একটা পাবলিকেশন হয়েছিল যেটা 1940 সালে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, এবং সেই যে স্কেলটা তৈরি করা হয়েছিল তার মধ্যে বিভিন্ন এথনিক গ্রুপকে দেখা হয়েছিল, অর্থাৎ সেটা হাওয়াই কিছু মানুষের উপর প্রথম নেওয়া হয়েছিল আফ্রিকাতে, এবং সেটাকে ডিস্টিংটিভ বা আলাদা করে তার নির্দিষ্ট কিছু তাদের কালচারের উপর বেস করে এই ভার্বাল পরীক্ষা কিছু ইনস্ট্রাকশন বা নিয়ম কানুন সেখানে বোঝানো গিয়েছিল, এবং 4 ডোমেনসে সেটাকে ভাগ করা হয়েছিল। যেমন হচ্ছে এক হচ্ছে রিজনিং, আর অর্থাৎ রিজনিং মানে সে কিভাবে সেটা করছে, ভিজুয়ালাইজেশন সে কিভাবে সেটা দেখছে, এবং অ্যাটেনশন কতটা মনোযোগ সহকারে সে কাজটা শুনছে, এবং মেমরি তার স্মৃতিশক্তি। এর পরেই আসছে ড্র আ ম্যান টেস্ট, যেটাকে আমরা বলি গুড এনাফ, বা 1926 সালে এটা রিভাইজড হয়েছে এই ভার্সন। আজ আমরা এই পর্যন্তই কালচার ফেয়ার টেস্ট এখানেই শেষ করলাম।